শেখ হাসিনা সহ পলাতকদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। তিন চিকিৎসক দিয়ে চলছে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স, অচলাবস্থায় 50 শয্যার হাসপাতাল। ইউক্রেন যুদ্ধ নিয়ে অচলাবস্থা, আপাতত হচ্ছে না ট্রাম্প পুতিনের নির্ধারিত বৈঠক। এবং চ্যাম্পিয়ন্স লিগে এমিরেটসে আর্সেনালের দুর্দান্ত জয়, অ্যাটলেটিকো হারল 4-0 গোলে। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গুম নির্যাতনের 2 মামলায় পরবর্তী শুনানির জন্য 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার সকাল 8:30টায় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এ আদেশ দেন। অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ 3টি মামলায় মোট 15 আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় 17 আসামির 10 জনকে আনা হয় এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া পলাতক আসামিদের হাজিরের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির হওয়া 2 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক 2 আসামির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে টিএফআই জেআইসি সেলে খুন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের কারাগারে পাঠানো হলো। বুধবার সকাল 8:30টায় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এই আদেশ দেন। অপর 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলায় মোট 28 জন আসামি, তাদের মধ্যে 15 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে ছিলেন। তারা বিভিন্ন সময় গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। 14 জন কর্মরত, 1 জন অবসরকালীন ছুটিতে। গুম নির্যাতনের ঘটনায় র্যাবের সাবেক কয়েকজন মহাপরিচালক এবং উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্তর্ভুক্ত। এছাড়া ডিজিএফআই এবং বিজিবির সাবেক কর্মকর্তা ও পুলিশের সাবেক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। অনেক পলাতক রয়েছেন এবং কিছু সূত্র জানিয়েছে তারা দেশ ত্যাগ করেছেন। এর আগে সকালে সেনা কর্মকর্তাদের সাধারণ পোশাকে ট্রাইব্যুনালে আনা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছে। Take this shouting. যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত রায়ের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 2:45টার সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে হলপাড়া হয়ে বুয়েট ক্যাম্পাসের গেটের সামনে যায়। এর আগে মঙ্গলবার দিনগত রাত 2:45টার দিকে মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে বুয়েট ক্যাম্পাস গেটের সামনে শেষ হয়। মিছিলে প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না ও 1 2 3 4 ধর্ষক নামর ইত্যাদি। ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবা বলেন, অভিযুক্ত শান্তকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে বড় আন্দোলন হবে। পুরো বাংলাদেশ আন্দোলনে নামতেও বাধ্য হবে। এই ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ রাত 1টার দিকে শান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ আয়োজন করেন তারা। এ কর্মসূচিতে তারা স্লোগান দেন, দাবি মোদের একটাই, তিস্তা নদীর পানি চাই। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তিস্তার ন্যায্য পানি নিশ্চিত করতে হবে। নাট্যকলা বিভাগের সায়ন্তী বলেন, তিস্তা বাঁচানো আমাদের অধিকার, এই নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। সিনেট প্রতিনিধি ফাহিম রেজা বলেন, তিস্তা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, অথচ ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। আন্দোলনের সংহতি জানিয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, পানি সম্পদের বাইরের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সেমিনার, সিম্পোজিয়াম, ভারত সরকার তিস্তা নদীর পানি, তিস্তাতে বিভিন্ন ধরনের বাঁধ বা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক ধরনের স্থাপন করেছেন, যার কারণে তিস্তা নদীর পানি এমনিতেই অনেক অংশে হ্রাস পেয়েছে। আমরা বলতে চাই, তিস্তা বাঁচাতে হবে, আমাদের নদীগুলো বাঁচাতে হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের নদীগুলো না বাঁচলে আমরা বাঁচবো না। তবে আমরা বলতে চাই, ভারত প্রশ্নে, ভারত যেহেতু সবসময় আধিপত্যবাদ দেখাতে চায় বাংলাদেশে, সেই ভারত প্রশ্নে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে এবং আমাদের অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজশাহীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবু বেশিরভাগ সবজির দাম চড়া। রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে জানাচ্ছেন সাখাওয়াত হোসেন। দীর্ঘদিন ধরে রাজশাহীর বাজার যে চড়া চলছিল সবজির বাজার, সেটি কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে রাজশাহীর সবজি বাজারে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু বাজারে প্রবেশ করছে, এ কারণে কিন্তু অন্য অন্য সবজির দামগুলো কিন্তু কমছে। তবে এখনও অধিকাংশ সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে মাছের দাম অপরিবর্তিত রইলেও এই সপ্তাহে বেড়েছে ডিমের দাম। রাজশাহীর বাজার ঘুরে যদি আমরা কি দেখতে চাই, আমি এখন আছি রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজারে। এই বাজারে গত সপ্তাহে যে দামে সবজিগুলো বিক্রি হয়েছিল তার অধিকাংশ সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। যদি বলা যায়, গত সপ্তাহে যে 150 টাকা বেগুন সেটি কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা যে বেগুনগুলো লম্বা বেগুন বিক্রি হয়েছে সেগুলো 80 টাকা। এছাড়াও দাম কমেছে টমেটো, মিষ্টি কুমড়া, কচুরমুখী, ঝিঙ্গা, আর সেগুলো কিন্তু এখন আর 140 টাকার টমেটো কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি বলি গত সপ্তাহের মাছের দাম যেটি ছিল, এই সপ্তাহেও মাছ এবং মাংসের দাম সেম রয়েছে। গত সপ্তাহে যে মাছের দাম ছিল 350 থেকে 80 টাকা, সেই দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাপ এবং রুই জাতীয় মাছ যেগুলো 180 থেকে 320 টাকা, এবং অন্যান্য দেশি বা চিংড়ি মাছগুলো 800 থেকে 900 টাকা, এবং করলা বোয়া জাতীয় মাছগুলো প্রায় 1000 থেকে 1200 টাকা। এছাড়া দেশি যে নদীর মাছ সেগুলো 1200 থেকে 1500 টাকা। স্থিতিশীল রয়েছে মুরগির বাজারও, বিক্রি হয়েছে আগের দামে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 থেকে 80 টাকা। সোনালী মুরগি কিনতে হচ্ছে 280 থেকে 300 টাকা। এছাড়া লাল লেয়ার মুরগি 320 টাকা। রাজশাহীর বাজার দরের সর্বশেষ পরিস্থিতি এই ছিল। দর্শক, রাজশাহীর বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাখাওয়াত হোসেন। এবারে চলে যাব পরবর্তী সংবাদে। ভোলার বিচ্ছিন্নদ্বীপ উপজেলা মনপুরা এখানকার একমাত্র 50 শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এখন মানবিক সংকটে। চিকিৎসক নেই, পরীক্ষা করার ব্যবস্থা নেই, ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায়। ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি সমাধান। বিস্তারিত জাগরের রিপোর্টে। জরাজীর্ণ ভবন, ভবনের ছাদ খসে পড়ছে, পানি পড়ছে দেয়াল চিরে। এভাবেই চলছে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। 1986 সালের দিকে স্থাপিত স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যার। চিকিৎসক রয়েছেন মাত্র 3 জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, ফলে চিকিৎসা সেবা প্রায় ভেঙে পড়েছে। এখানে শিশুদের কোনো ডাক্তারের নাই, যারা আছে তা করে দেবাইতে আসি আমরা। আর আজকে 2টা দিন আসছি, আমরা কোনো বাচ্চাদের পরিবর্তনে দেখি না। আর বাচ্চার যেরকম লইয়ে আইছি সেরকমই আছে। এদিকে বেড সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝেতে। বিদ্যুৎ না থাকায় রোগীরা আরও ভোগান্তিতে পড়ছেন। রোগীরা বলছেন, হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় ল্যাব টেস্টের কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে করাতে হয় বেশিরভাগ পরীক্ষা। হঠাৎ কালকে রাত্রে 12টা বাজে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার হঠাৎ পাতলা পায়খানা হওয়ার পরে আমার হসপিটাল নিয়ে আসছে রাত্রে 12টা বাজে।
আনার পরে দিয়ে আমি আসছি, আসার পরে দিয়ে আমি কোনো বেড পাইনি। বেড না পাওয়ার কারণে আমি এই বেডে শুয়ে রয়েছি। এখানে আমার নানান সমস্যা, একত হইলো কারেন্ট নাই, ফ্যান নাই, এর বাড়তি নানান সমস্যার কারণে আমি এখানে ভুগতেছি, কোনো বেড নাই। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন সমস্যার বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। গাইনোকোলজিস্ট এবং অ্যানেস্থেসিওলজিস্টের খুব অভাব এখানে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে, চিকিৎসা এবং নার্স সংকট আছে, বিদ্যুতের সমস্যা প্রকট, এই জন্য একটি জেনারেটর খুব বেশি প্রয়োজন এবং ভবনগুলো জরাজীর্ণ হয়ে গেছে, এগুলো রিপেয়ার করা দরকার। এইসব বিষয়ে আমি ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। এদিকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভোলার সিভিল সার্জন। ওখানে যে স্থাপনা আছে সেটা জর্জরীণ অবস্থায় আছে, সেটা এই অর্থ বছরে আমরা এইসিডির কাছে সকল উপজেলা ভিত্তিক কিন্তু চাহিদা দেওয়া আছে, তারা বরাদ্দ করে এটা রিপেয়ার করে দেবে, তাহলে এটা এই সমস্যা দূর হয়ে যাবে। এখানে যে যন্ত্রপাতি যেগুলো আছে সেখানে প্যাথোলজিটা চালু আছে, তবে এক্সরে মেশিন যে অন্যান্য যে সেখানে কিছু জনবল সংকটের কারণে এগুলো বন্ধ আছে। আমরা আশা করি সেটা শীঘ্রই চালু করতে পারবো। প্রতিশ্রুতি অনেক, কিন্তু মনপুরাবাসীর ভরসা এখন বাস্তব পদক্ষেপে। সময় মতো উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস, কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই। ওই কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিওর। সেই ফোনালাপে দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দিয়েছিলেন। ল্যাভরভ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে পরে মস্কোর পক্ষ থেকে বলা হয় সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এরপরে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এবারে খেলার খবর। অ্যাটলেটিকো মাদ্রিদের জালে একের পর এক বল জড়াচ্ছে আর্সেনাল, আর সাইড লাইনে দাঁড়িয়ে অসহায়ের মতো তা দেখছেন ডিয়েগো সিমিওনে। ভীষণ হতাশার এক রাত গেল অ্যাটলেটিকো কোচের। যে ম্যাচে প্রায় 1 ঘন্টা কোনো গোল হয়নি, সেই ম্যাচে হুট করে যেন ঝড় উঠল। ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে 13 মিনিটের ব্যবধানে অ্যাটলেটিকোকে 4 গোল দিল আর্সেনাল। অথচ অ্যাটলেটিকো প্রথম 50 মিনিট আর্সেনালের সঙ্গে দারুণ লড়াই করেছে। এমনকি 48 মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লায় বুলেট গতির শর্ট ক্রসবারে বাধা না পেলে স্প্যানিশ ক্লাবটি এগিয়ে যেতে পারত, কিন্তু এর কিছুক্ষণ পরেই বদলে যায় দৃশ্যপট। 57 মিনিটে প্রথম গোলটা করেন গ্যাব্রিয়েল মাগালিয়েস। 64 মিনিটে দ্বিতীয় গোলটা আসে আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্তিনেলির সৌজন্যে। 2 গোলে পিছিয়ে পড়ে যেন মানসিকভাবে ভেঙে পড়ে অ্যাটলেটিকো। আর এই সুযোগে 67 ও 70 মিনিটে জোড়া গোল করেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। শেষ পর্যন্ত 4-0 গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনা সহ পলাতকদের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। তিন চিকিৎসক দিয়ে চলছে মনপুরার স্বাস্থ্য কমপ্লেক্স, অচলাবস্থায় 50 শয্যার হাসপাতাল।
ইউক্রেন যুদ্ধ নিয়ে অচলাবস্থা, আপাতত হচ্ছে না ট্রাম্প পুতিনের নির্ধারিত বৈঠক। এবং চ্যাম্পিয়ন্স লিগে এমিরেটসে আর্সেনালের দুর্দান্ত জয়, অ্যাথলেটিকো হারল 4-0 গোলে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।